দীর্ঘদিন আনকন্ট্রোলড ডায়াবেটিস থাকতে গেলে আমাদের দেখবেন হাতে বা পায়ে চামড়ার উপর একটু বাদামি কালারের ছোট, ছোট ডট, ডট হতে থাকে এবং আস্তে, আস্তে সেগুলো একটু চুলকোতে শুরু করে। আর যেগুলো বিস্কুট যেগুলো পাওয়া যাচ্ছে, এগুলোর পিছন দিকে ওদের দেখবেন পুরো ভ্যালু দেওয়া থাকে। সেগুলোতেও কিন্তু ময়দা বা আটা মেশানো থাকে। তো সেক্ষেত্রে আচ্ছা। এক্সারসাইজ একটা প্রেসক্রিপশনে ১ম এ যেমন ডায়েট বলা থাকে, দ্বিতীয় হচ্ছে এক্সারসাইজ, ৩ নম্বরে আসছে তার ওষুধপত্রগুলো। এবার যদি না পারি ১ম এ আমরা চিনির বদলে মধু ইউজ করলাম, তারপর ওটাকে বন্ধ করলাম। স্টেপে, স্টেপে আমরা বেরিয়ে আসবো। কিন্তু বেরিয়ে আসতে হবে ওখান থেকে। অ্যামাউন্টটা মানে তার পরিমাণটা কিন্তু একটু কম করে দিতে হবে। তার যদি ইচ্ছা হয় আমি ৩ বেলা ভাত খাবো, আগে আমি খেতাম এখন আমি ওটা চেঞ্জ করব না। খাক সে ৩ বেলা ভাত। কিন্তু তার পরিমাণটা আগের থেকে যাতে অনেকটা কম হয়। হ্যাঁ, একদম সঙ্গে, সঙ্গে জেনারেলি ঘুমোতে যাওয়া উচিত না। এটলিস্ট ০.৫ ঘন্টা ১ ঘন্টা যাতে গ্যাপ থাকে। এক্ষেত্রে আমাদের বডির যেখান থেকে ইনসুলিন বেরোয়, সেই কারখানাটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। মানে কি খেলো আগে তার সঙ্গে ডায়াবেটিস হওয়ার এরকম কোনো কোরিলেশন এখনো আসেনি। এটা কন্ট্রোল করার একমাত্র ২ টো উপায় কি যে আমাদের ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে হবে। আর নাম্বার ২ আমাদের খাওয়ারে চর্বি জাতীয় খাবারগুলোকে একটু দেখুন এগুলো পুরোটাই মেক্সিমাম যেটা হচ্ছে একটা মার্কেটিং গিমিক। নমস্কার ডক্টর তাহির হোসেন। আজকে আমরা সেকেন্ড পর্ব করছি অন ডায়াবেটিস। যারা ফার্স্ট পার্টটা মিস করেছেন তারা আমাদের ডেসক্রিপশনে গিয়ে দে ক্যান সি আমার পার্ট 1, যেখানে আমরা বেসিক্স অ্যাবাউট ডায়াবেটিস সম্বন্ধে আমরা ডিসকাশন করেছি। আজকে আমরা চলে যাব একটু ডিটেলে অ্যাবাউট দ্য ডায়াবেটিস এবং তার ব্যাপারগুলো নিয়ে। তো অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাহির হোসেন ফর বিং পার্ট অফ দিস শো। আমরা বেসিকটা যেটা করব, বিকজ অ্যাজ ইউ নো যে আমাদের একটা মেজর পেশেন্ট বেস তারা গ্রামাঞ্চলেতে থাকেন এবং সেখানে অনেক রকমের একটা জিনিসগুলো নিডস বা জিনিসগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব আজকে। একটা ডিসকাশন হচ্ছে যে গ্রামাঞ্চলে দেখা যায় যে অনেকে মনে করে যে ব্লাড সুগার কি কোনো গাছের পাতার রস খেয়ে কি সুগার কন্ট্রোলে করা যায়, মানে এইসব ব্যাপারে ইজ দের এনি এর বিষয়ে কতটা সত্যতা রয়েছে, বাট হাউ ডু ইউ নো এই ব্যাপারে ইফ ইউ ক্যান শেয়ার দ্যাট। হ্যাঁ, এক্সাক্টলি এই জিনিসগুলো খুব কমনলি মানে গ্রামে-গঞ্জে বা বিভিন্ন বাড়িতে আত্মীয়স্বজন খুব কমনলি বলে থাকে গাছের পাতা। বাট যেটা বলার মানে গাছের পাতা খেয়ে ব্লাড সুগার যে পুরোপুরি কন্ট্রোল হবে তা নয়। তবে হ্যাঁ, ডেফিনিটলি বিভিন্ন রকম এরকম জিনিসে একটু উপকার পাওয়া যায়। মানে ফর এক্সাম্পল যে কয়েকটা জিনিস যেমন এই করলা খুব কমনলি প্রচলিত আছে বা আমাদের অলিভ অলিভের পাতা, কুমড়ো এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে কি করে আমাদের ফুড অ্যাবজর্পশনটাকে একটু কমিয়ে দেয়। মানে সাপোজ আমি যদি করলা সেদ্ধ খাই তার সঙ্গে আমি ভাতটা খেলাম তো তার সঙ্গে কি হবে আমার ভাতের যে ভাত খাওয়ার জন্য আমার সুগারটা যে বাড়তো সেটা একটু স্লোলি বাড়বে। এইটা এর একটা পজিটিভ জিনিস। তো এরকম বিভিন্ন এই কয়েকটা আমি নাম বললাম আরো কিছু এরকম সবজি আছে যারা গ্লুকোজ অ্যাবজর্পশনটাকেও কমিয়ে দেয়। অনেক ক্ষেত্রে কি করে এরা কিছুটা অ্যালোভেরা যেমন ইনসুলিনকে একটু মিমিক করে। মানে কথিত আছে কি যে অ্যালোভেরা নাকি একটু ইনসুলিন সিক্রেশনে হেল্প করে। তো এতে আমাদের একটু উপকার হতে পারে কিন্তু এরা যে পুরোপুরি সারিয়ে দেবে সেটাকে বলা যাবে না। এই গাছপালা বা এই বিভিন্ন ভেষজ জিনিসগুলোকে আমরা একটা ডায়েটের পার্ট হিসাবে ধরতে পারি। তাহলে ডেফিনিটলি আমরা একটা উপকার পাবো। কিন্তু এগুলোকে সম্পূর্ণ নিরাময়ের জন্য বা ওষুধের বিকল্প হিসাবে ব্যবহার করব, এটা কিন্তু একদমই মানা যাবে না। আচ্ছা, ওকে, ঠিক আছে। আই থিংক দিস ইজ এটা খুবই আমাদের কাছে ইনফরমেটিভ। পরের প্রশ্নে আমরা চলে যাই যে বাঙালি আর চা, এই দুটো শব্দ কে আলাদা করা হ্যাঁ, যায় হ্যাঁ, না, এবং চা মানেই চিনি, একদম। সেটা তো আলাদা করা যায় না। তো আমরা সবাই চা খেতে ভালোবাসি, সেটা পাড়ার আড্ডার কোনো দোকান হোক বা যে কোনো জায়গায়, যেখানে আমাদের যদি কিছু ডিসকাশনস করতে হয়, সেখানে ওই এক চুমুক চা ছাড়া কিছুই হয় না। বা চা বাড়িতে এলে, লাগবে। গেস্ট এলে বা আমরা কোথাও গেলে যদি চা আমাদেরকে কেউ না অফার করে, তাহলে সেটা মনে হয় যে আমাদেরকে অস্বীকার করা হচ্ছে। তো চাটা আমাদের কালচারের সাথে আমাদের অতপ্রতভাবে আমরা ওই ব্যাপারটা নিয়ে জড়িয়ে রয়েছি। তো এখানে বাঙালি চা এবং চা থেকে চিনি, এই জিনিসটাকে কিভাবে আলাদা করা যায়? চিনিটা আমাদের যারা বিশেষ করে প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক পেশেন্টস, তাদের জন্য এই ব্যাপারটা কতটা জরুরি, এবং এই জিনিসটা নিয়ে হোয়াট ইজ ইয়োর সাজেশন? আপনার কি সাজেশন এটা নিয়ে?
হ্যাঁ, সো চা, চা বাঙালি ছাড়তে পারবে না। আমি ছাড়তে বলছিও না। কিন্তু শুধু চা জিনিসটাতে না এর ক্যালোরির আ কোনো ইস্যু নেই। মানে যদি সে জলে চা দিয়ে খায় কোনো এক্সট্রা ক্যালোরি ইনটেক হবে না। অলমোস্ট জলের মতোই সেটা। প্রবলেমটা হুম, হচ্ছে ওখানে মেইন প্রবলেম হচ্ছে আমাদের ওই যেটা চিনি এড করি অথবা যেটা দুধ এড করি। তো ফর হুম, এক্সাম্পল আমরা একবারেই সব ছেড়ে দিতে বলছি না। ১ম এ আমরা সুগারটাকে বন্ধ করতে বলব। তারপরে হুম, যদি পারি পরে আমরা দুধটাকেও বন্ধ করতে বলতে দুধেও একটা ভালো রকম ক্যালোরি থাকে। এই দুটোকে বন্ধ আচ্ছা, করতে গেলে চা কিন্তু জলের সমতুল্য হয়ে যাবে। এবার হঠাৎ করে সবাইকে এটা বন্ধ করতে বলাটা একটু ডিফিকাল্ট ব্যাপার। তো আমি যেটা আমার পেশেন্ট গুলোকে বলি, "ঠিক আছে ভাই তুমি ১ম এ চিনিটাকে বন্ধ করে দাও। দুধটা থাক হুম, তারপর আস্তে, আস্তে দুধটাকে ডাইলিউট করতে, করতে একটা সময় দুধ বন্ধ করে দাও। তারপর শুধু চাটা দিনে ৪ বার ৫ বার ইজিলি মানে জলের মতোই সেটা খেতে পারো।" চিনিটা বন্ধ করার মানে যদি আমরা এভারেজ যারা আমরা কাজকর্ম করি, রাস্তাঘাটে আড্ডা মারা ৪-৫ কাপ চা কিন্তু হয়েই যায়। তো এই যে ৪ হ্যাঁ, চামচ বা 5 চামচ চিনি আমি যে কম করলাম, ওটা কিন্তু আমার ১৫০ ক্যালোরি কমিয়ে দিল ওখানে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এটা আচ্ছা, ডায়াবেটিস আছে কি না আছে irrespective of the ডায়াবেটিস যদি চায়ের চিনিকে আমরা একটু উপেক্ষা করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই আমরা স্বাস্থ্যের দিক দিয়ে লাভবান হব। আচ্ছা, বাহ! এছাড়া এটাও আছে যে যদি ধরুন আমি কিন্তু চাতে মিষ্টি ছাড়া খেতেই পারবো না এরকম অনেকজনই রয়েছে। তারা যেটা করছে হয় যদি তারা এফোর্ড করতে পারে তারা সুগার ফ্রি ইউজ করছে বিভিন্ন আজকাল বাজারে পেয়েছি। বা অনেকে আবার দেখেছি যে চিনির জায়গায় গুড় ইউজ করছে। গুড় বা মধু। এই ব্যাপারে হোয়াট ইস ইউর সাজেশন? না, চিনির থেকে গুড় বা মধু একটু ভালো কিন্তু এটা একদম অল্টারনেট নয়। আমি বলব হুম, হুম, এগুলো ৩ থেকে কোনটাকে ইউজ না করতে। হুম, হুম। যদি ইউজ করতে পারে কিছু এখন অ্যাসপারটেন গোছের কিছু রাসায়নিক পদার্থ আছে ওটা মার্কেটে খুব কমনলি পাওয়া যায় এবং খুব আচ্ছা, সস্তাও সেটা। আরেকটা একটু আচ্ছা, বেটার স্টেভিয়া নামে একটা পাওয়া যায় জিনিসপত্র। স্টেভিয়াটা আচ্ছা, একটা ওটা আরেকটু বেটার মানে মোর ন্যাচারাল কাইন্ড অফ। তো আচ্ছা। ওই স্টেভিয়াটা হাইলি রেকমেন্ডেড। আ হ্যাঁ, আর যেটা অ্যাসপারটেন গোছের যেটা পাওয়া যায়, যেটা সুগার ফ্রি নামে মার্কেটে পাওয়া যায়, ওটা আমি হুম, পার্সোনালি পছন্দ করি না। কারোর যদি ওটা পছন্দ হয় ঠিক আছে সে নিতে পারে। কিন্তু বেস্ট হুম, উপায় হচ্ছে জিনিসটাকে পুরোটা বাদ দেওয়া। আর যদি আচ্ছা, ইচ্ছে হয় খেতে ওই স্টেভিয়াকে ইউজ করা। স্টেভিয়া একটু কস্টলি এই মুহূর্তে এখনো তার সস্তা অল্টারনেট আসেনি। ওটা একটা ওই আ দাবি করে তারা যে গাছের শেকড় থেকে তৈরি করে এবং জিনিসটা অলমোস্ট চিনির মতোই চিনির সমতুল্য টেস্ট। আমি স্টেভিয়ার পায়েসও খেয়ে দেখেছি। আমাকে আচ্ছা, একদমই ঠিকঠাক মনে হয়েছে। তো আচ্ছা। কিন্তু একটাই ইস্যু সেক্ষেত্রে খরচটা একটু বেশি। মানে অ্যারাউন্ড ১০০ গ্রামের দাম ৳২০০-৳২৫০ এরকম একটা অ্যামাউন্ট। হুম, সেটা সাধারণ লোকের পক্ষে বিয়ার করা হ্যাঁ, অসম্ভব। আ হুম, হ্যাঁ, যেটা আপনি বললেন মধু বা গুড় চিনির থেকে একটু ভালো কিন্তু আমি রেকমেন্ড করব না। ওই মোহ থেকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, একবার যদি না পারি ১ম এ আমরা চিনির বদলে মধু ইউজ করলাম, তারপর ওটাকে বন্ধ করলাম। স্টেপে, স্টেপে আমরা বেরিয়ে আসবো। কিন্তু বেরিয়ে আসতে হবে ওখান থেকে। আচ্ছা। এটা খুবই ইম্পোর্টেন্ট ইনফরমেশন। আ আমাদের আ ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিস এ এটাও আমরা সবসময় শুনি যে আমাদের একটা নিত্য নৈমিত্তিক সেটা যেকোনো বয়সের জন্য সেটা ইয়াং হোক, মিডল এজ হোক, সিনিয়র সিটিজেনস হোক, আ একটা এক্সারসাইজ তার বয়স অনুপাতে তাদেরকে করা দরকার। ফর এক্সাম্পল সবচেয়ে সহজ যেটা সেটা হচ্ছে হাঁটা চলা। সেটার ব্যাপারে কি আপনার কিভাবে সেটা সাজেশন করেন? এবং আরেকটা যেটা বিশেষ করে আমরা দেখেছি বাঙালিদের পক্ষে যে দুপুরবেলা ভাত খাওয়ার পরে তাদের একটা আ মানে ওই যেটা দুপুরের যে নিদ্রাটা সেটাও তাদের কাছে খুবই প্রিয়। বিশেষ করে গ্রামাঞ্চলে আমরা দেখেছি যে হ্যাঁ, দুপুরবেলা খেয়ে নিয়ে আমরা সঙ্গে, সঙ্গে একটু জিরোতে চলে গেলাম এবং অনেক সময় হয়তো ০.৫ ঘন্টা ১ ঘন্টা ঘুমিয়েও নিলাম। সেটার সাথে কি আমাদের ডাইরেক্ট সুগারের বা তার কোনো ইমপ্যাক্ট রয়েছে? মানে এক্সারসাইজ এর সাথে ডায়াবেটিস এর কতটা লিঙ্কেজ রয়েছে? হ্যাঁ, এক্সারসাইজটা আমরা মনে হয় আগের দিনও ডিসকাস করেছিলাম এগুলো নিয়ে। হু, ডেফিনিটলি হু, এক্সারসাইজ করলে আমাদের বডিতে যে ইনসুলিন বেরোয় বডি থেকে বা আমরা যে ওষুধগুলো খাই যারা ইনসুলিনকে বার করে, ওদের হু, হু, সেনসিটিভিটি কিন্তু বৃদ্ধি পাবে। মানে সেগুলো হু। ভালো করে কাজ করতে পারবে আমরা যত বেশি এক্সারসাইজ করব। তো সেক্ষেত্রে আচ্ছা। এক্সারসাইজ একটা প্রেসক্রিপশনে ১ম এ যেমন ডায়েট বলা থাকে, দ্বিতীয় হচ্ছে হুম, এক্সারসাইজ, ৩ নম্বরে আসছে তার ওষুধপত্রগুলো। তো এটা আমাদের তাহলে ডায়াবেটিস কন্ট্রোল করার 2nd উপায়। এবার আচ্ছা। এক্সারসাইজ একটা তো আছে।
বিভিন্ন রকম জিম বা আসন এগুলো করা। বাট সবথেকে সহজ যেটা হাঁটা, ২০ থেকে ৪০ মিনিট প্রত্যেকদিন হাঁটা। আরো সহজ যেটা আমি আমার পেশেন্টকে বলার চেষ্টা করি, মানে ওই একটা প্রত্যেকদিন নিয়ম করে ০.৫ ঘন্টা ৪০ মিনিট হাঁটবো, এটা হয়তো সবার ক্ষেত্রে মানে বিভিন্ন ডেইলি রুটিনে ওটা যোগ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে ছোটখাটো বাজার যাওয়া, এদিকে যাওয়া, বিভিন্ন যেগুলো রিক্সা বা সাইকেলে করে আমরা যেগুলো করতাম বা বাইকে করে যেগুলো যেতাম, সেই জায়গাগুলোকে আমরা কিন্তু হেঁটেই একটু অল্টারনেট হিসাবে হাঁটাটাকে ব্যবহার করতে পারি। এই ছোট, ছোট কাজে হাঁটা জিনিসগুলোকে ইউজ করতে গেলে মোটামুটি একটা গোটা দিনে ৩০-৪০ মিনিটের মতো একটা এক্সারসাইজ হয়ে যাবে। এটা খুব মানে সামান্য একটা অ্যাডভাইস এবং খুব অ্যাপ্লিকেবল অ্যাডভাইস এটা। আর প্রেসক্রিপশনের এটা কিন্তু একটা বড় অঙ্গ যেকোনো ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে। আচ্ছা। যদি কোনদিন আমরা আর বেশি খাই তাহলে এই পরিশ্রমগুলোকে একটু বেশি করেও নিতে পারি। হুম, হুম। মানে শুধুমাত্র দুপুরের খাওয়া-দাওয়া না, অনেক সময় আমরা এটাও দেখেছি যে রাত্রিবেলা খেলাম, খাওয়ার সঙ্গে, সঙ্গে আমরা হয়তো ঘুমোতে চলে গেলাম। সেটাও হয়তো ঠিক নয়, তাই না? হ্যাঁ, একদম সঙ্গে, সঙ্গে জেনারেলি ঘুমোতে যাওয়া উচিত না। এটলিস্ট ০.৫ ঘন্টা ১ ঘন্টা যাতে গ্যাপ থাকে। একটু মোবিলিটি বা একটু নরমাল আ হুম, গল্পগুজব, ওঠা-বসা এগুলোর পর তারপরে একদম জাস্ট খেয়েই ইমিডিয়েটলি ঘুমিয়ে যাবো। এটা অনেকটা হ্যাঁ, গ্যাস্ট্রিক এম্পটিং এ ইয়ে করে, কি বলবো, অসুবিধার সৃষ্টি করে। তার জন্য ওকে। অনেক সময় বিভিন্ন আ বদহজম বা এই জিনিসগুলো। আচ্ছা, ওকে। টাইপ 1 ডায়াবেটিস এর ব্যাপারে if you can share little more details, এবং টাইপ 1 ডায়াবেটিস ট্রিটমেন্টটা কি শুধুমাত্র ইনসুলিনের থ্রু দিয়ে পসিবল, বা এটার ব্যাপারে কিভাবে কি করা যেতে পারে যাদের টাইপ 1 ডায়াবেটিস আছে? হ্যাঁ, এটা 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 আমার খুব ফেভারিট টপিক। টাইপ 1 ডায়াবেটিস যেটা হচ্ছে কি যে আমরা ১ম দিনই বলেছিলাম, এক্ষেত্রে আমাদের বডির যেখান থেকে ইনসুলিন বেরোয়, সেই হুম, কারখানাটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো কারখানাতে কোনো ইনসুলিন বেরোচ্ছে না। তো যখন রাইট। বেরোচ্ছে না তাহলে আমাকে বাহির থেকে ইনসুলিন দিতেই হবে। দ্বিতীয় কোনো অল্টারনেট নেই। একে আচ্ছা, ট্যাবলেট, ওষুধ, গাছপালা, ভেষজ, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি এগুলো খাইয়ে কিন্তু কোনো লাভ হবে না। আগে আচ্ছা। ইনসুলিন দিতে হবে, তারপর যদি মনে শান্তি না হয় তাহলে আর কিছু করতে পারে। কিন্তু ওকে, ইনসুলিনের এক এক এবং একমাত্র ট্রিটমেন্ট আজ অব্দি, এবং ওকে। রিসেন্ট ফিউচারেও এর কোনো দ্বিতীয় অল্টারনেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখন আমরা বিভিন্ন আচ্ছা, প্রযুক্তিগত দিক দিয়ে অনেক কিছু শুনতে পাই, ট্রিটমেন্টে অনেক ইনোভেশন আসছে, নতুন কিছু আসছে। ইনোভেশনটা হুম, হচ্ছে ইনসুলিনটাকে আমি কিভাবে দেবো? পাম্পের হুম, মাধ্যমে দেবো, কোনো মেশিন বসিয়ে দেবো বা কিভাবে দেবো সেইটাতে ইনোভেশন। কিন্তু আচ্ছা, ইনসুলিনকে আমার বডির ভিতরে প্রবেশ করাতে হবে। এটা হচ্ছে টাইপ 1 এর এক এবং একমাত্র ট্রিটমেন্ট। আচ্ছা, ওকে। হুম, সো এখানে দ্বিমতের কোনো অবকাশ নেই। পৃথিবীর যত বড়, বড় বাবা, সাধু, সে মৌলানা যে যাই বলুক না কেন, টাইপ 1 হলে ইনসুলিন দিতে হবে। এটা যাতে প্রত্যেকের মাথায় একরকম ভাবে ঢুকে থাকে, এবং আমার দর্শকবৃন্দ যারা এই ভিডিওটা দেখবে পরে, টাইপ 1 আমি নিজে গত ২৫ বছর ধরে ইনসুলিন নিয়েই কিন্তু আপনাদের সামনে আজকে এই কথাগুলো বলছি। এবং আমার লাইফ এ ইনসুলিন কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। সে পড়াশোনা, হুম, বাইরে থাকা, একটা নরমাল লাইফ লিড করা, একটা বিয়ে, আমি ২ টো বাচ্চার বাবা, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু স্মুথলি হয়েছে। কেন হয়েছে? আমি ইনসুলিন কিন্তু গত ২৫ বছরে একটা দিনও নেই যেদিন আমি ইনসুলিন নিইনি। তো ও সেক্ষেত্রে এখানে কোনো বা দ্বিমত রাখার কোনো অপশন নেই। টাইপ 1 ইনসুলিন তাকে নিতে হবে। এবার বিভিন্ন জায়গায় ইনসুলিন একটু খরচ সাপেক্ষ ব্যাপার হতে পারে। বিভিন্ন সরকারের প্রকল্প আছে, আমাদের খোঁজ নিতে হবে কোথায় সস্তায় পাওয়া যাচ্ছে, কোথায় বিনা হুম, পয়সায় পাওয়া যাচ্ছে কিন্তু খোঁজ নিতে হবে একটু। সবকিছুই আচ্ছা, কিন্তু মানে যদি আপনাদের কাছে এরকমভাবে পেশেন্ট আসে, ডেফিনিটলি আপনারা আমাদের কাছে কমিউনিকেট করবেন। তাকে রাস্তা বলে দেওয়া যাবে, কিন্তু অপশন আছে। বাট আচ্ছা। ইনসুলিন ছাড়া অল্টারনেট অপশন এর দিকে যাতে পেশেন্ট না যায় টাইপ 1 ডায়াবেটিস এর ক্ষেত্রে স্পেসিফিক্যালি। তো আপনি এটা নিজের লাইফের থ্রু দিয়ে যেটা এক্সপেরিয়েন্স করেছেন, তো obviously আপনি নিজে জানেন যে কোনটাতে কি অসুবিধা, সুবিধে, এবং হুম, ইনসুলিন যেটা আমরা বুঝতে পারছি যে সেটা একটা মানে ডেফিনিটলি ওয়ান অফ দ্য মোর ভেরি ভাইটাল জিনিস আমাদের টাইপ 1 ডায়াবেটিসটাকে হ্যান্ডেল করার জন্য। আ আমাদের এক্সাক্টলি। কিছু লাইফস্টাইল সম্বন্ধে if you can throw some light, যে আজকে হয়তো আমরা অনেক সময় স্ট্রেসের দিক দিয়ে ভুগি, বা আমাদের আ কোনো পার্টি হোক বা কোনো সোশ্যাল গ্যাদারিং হোক বা কোনো বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা হোক, সেখানে হয়তো মদ্যপান বা ধূম্রপান সেই ব্যাপারটাও চলে আসে। তো এইটার সাথে কি ডায়াবেটিসের কোনো যোগ রয়েছে? এটার সঙ্গে ডায়াবেটিসের মানে সরাসরি কোনো যোগ নেই। এবার হুম, ডেফিনিটলি মদ্যপান বা ধূম্রপান করা যেকোনো লোকের পক্ষেই ক্ষতিকারক জিনিস।
তো হুম, একটা নরমাল লোকের পক্ষে যতটা ক্ষতি করবে, ডায়াবেটিসের ক্ষেত্রে সেই ক্ষতির পরিমাণটা একটু বেশি। কারণ তার অলরেডি একটা অসুখ আছে। সে আরো হুম, একটা কিন্তু এগুলো কি বলবো ক্ষতিকর দিক নিয়ে আসছে। আচ্ছা, তো হুম, ধরুন তার হার্ট ডিজিজ বা আর কোনো ফার্দার কমপ্লিকেশন আসার চান্সটা কিন্তু একটু বাড়বে। যদি তার অলরেডি ডায়াবেটিস থাকে তার সঙ্গে আরো কিছু বদঅভ্যাস এই নেশার জিনিসপত্র যদি ও যোগ করতে চাইতো। তো এটাই মানে নতুন করে যে এটা আলাদা কিছু নিয়ে আসবে সেটা না। অলরেডি আমরা সবাই জানি প্রত্যেকটা মদ্যের বোতলে বা আমাদের সিগারেটের প্যাকেটে সেগুলো ফলাও করে লেখা থাকে এখন। এবার ডায়াবেটিসের পেশেন্টে সেম জিনিসগুলোই হবে কিন্তু চান্সটা আরো বেশি থাকলো। এইটুকুই। ওকে। হুম, হুম। আহ, আমাদের গ্রামের দিকে একটা খুবই চল রয়েছে যে ভাতটা একটা খুবই বড় অংশ প্লে করে আমাদের খাওয়া দাওয়া, এবং অনেক জায়গাতেই হয়তো সবাই ভাতটাকে খুবই পছন্দ করে, এবং সেটা হয়তো দিনে ৩ বারও হয়ে যেতে পারে। তো ভাতের সাথে ভাত কতটা পরিমাণ খাওয়া উচিত এবং কতবার খাওয়া উচিত? এবং তার সাথে কি ডায়াবেটিস হওয়ার তার কি কোনো যোগ রয়েছে? না খেলে ডায়াবেটিস হবে সেরকম কিছু নেই। মানে হুম, কি খেলো আগে তার সঙ্গে ডায়াবেটিস হওয়ার এরকম কোনো কোরিলেশন এখনো আসেনি। তবে হুম, হ্যাঁ, যদি কারো হয়ে যায় তো সেক্ষেত্রে তাকে খাওয়াটাকে কন্ট্রোল করতে হবে। আমি স্পেসিফিক্যালি ভাত বা রুটি যেকোনো শর্করা, ভাত রুটিকে আমরা একটা শর্করা গোষ্ঠীর মধ্যেই ধরি। তো সে আচ্ছা, ভাত খাক বা রুটি খাক বা যব খাক, যাই খাক না কেন, সেটা হুম, একটু অ্যামাউন্টটা মানে তার পরিমাণটা কিন্তু একটু কম করে দিতে হবে। তার যদি ইচ্ছা হয় আচ্ছা, আমি ৩ বেলা ভাত খাবো, আগে আমি খেতাম এখন আমি ওটা চেঞ্জ করব না, খাক সে ৩ বেলা ভাত। কিন্তু হুম, তার পরিমাণটা আগের থেকে যাতে অনেকটা কম হয়। আগের দিন যেমন আচ্ছা, আমরা বলছিলাম আমার একটা প্লেট যদি আমি দুপুরে খেতে বসি, একটা আমার হুম, খাওয়ার থালা তার ১ ভাগ হচ্ছে আমার ভাত বা রুটি থাকবে, ১ ভাগে হুম, আমার প্রোটিন থাকবে মানে ডাল বা মাছ, মাংস, ডিম, আর ১ ভাগে আমার সবুজ শাকসবজি থাকবে। তো পুরো আচ্ছা। জিনিসটা ওইভাবেই যাতে মেইনটেইন হয়। তবে যদি সে এটাও হয়। ডায়াবেটিস হুম, হুম, বলুন। হ্যাঁ, এইবারে ধরুন আপনি বলছেন, আমি একজন খুব কমন পারসন এর হিসেবে জিজ্ঞেস করছি। গ্রামের দিকে তো তারা তো খুবই অনেকজনই শ্রমজীবী মানুষ। তাদের সারাদিন পরিশ্রম করে বা তাদের একটা আ অনেক লেবার ইনটেনসিভ কাজ থাকে। তো আমাদের যেটা হয় যে আমাদের যে ভাতের পরিমাণটা যদি কম করে দিই, তাহলে তো আমার খিদেটা মিটলো না। মানে খিদেটা অসম্পূর্ণ থেকে গেল। তো সেই ক্ষেত্রে তাদের অল্টারনেট কি করা যেতে পারে? না দেখুন যাদের কায়িক পরিশ্রম করছে সেক্ষেত্রে কিন্তু ওটা ও ডাক্তারের সঙ্গে কথা বলে তার ওষুধ, কায়িক পরিশ্রম আর কতটা ভাত খাবে এটা এক্সাক্টলি কিন্তু তারা ফাইনালাইজ করে দিতে পারবে। তো আচ্ছা, সেটা প্রত্যেকের ক্ষেত্রে মানে আমি যদি বসে কাজ করি আমার আ গোটা দিনের অ্যামাউন্ট অফ মানে ভাতের অ্যামাউন্ট আরেকজন মাঠে যে কাজ করছে তার ভাতের অ্যামাউন্ট কিন্তু কোনদিনই সমান হবে না। এটা রাইট, এটা ওকে, পুরোপুরি নির্ভর করছে কার কতটা কায়িক পরিশ্রম হচ্ছে। তো সেটা আচ্ছা, যখন তার ডাক্তারবাবু ওষুধটা দেবে আর তার হুম, কি ধরনের কাজ করে আমার পক্ষে যেমন আমি দিনে ০.৫ ঘন্টার বেশি হাঁটতে পারি না। এবার যে রাইট, মাঠে শ্রমিকটা কাজ করছে তার ডায়াবেটিস হয়েছে ও তো দিনে ৪-৫ ঘন্টা হেঁটেই যাবে। তো তার তো হুম, ক্যালোরি বেশি লাগবে। তাকে ভাত বেশি খেতে হবে। সেটা হুম, তখনই তার ডাক্তারবাবু তাকে বলে দেবে। সেটা আচ্ছা, কিন্তু প্রত্যেকের জন্য যে একটা সমান হবে আমি এরকম বলছি না। আমি যেটা হুম, বলছি যে তাকে যদি তাকে বলা হলো তাকে ৩ বাটি ভাত খাবে। তাহলে তার হুম, প্লেটে কিন্তু সবজি আর প্রোটিন গুলো ঐরকম সমানুপাতে যাতে থাকে। এইটা হচ্ছে আমাদের হুম, মোদ্দা কথা। আচ্ছা, হুম। আ আমাদের আ যেটা আমরা দেখেছি যে আ মানে এটা একটু ছোট শহর, মানে স্মল টাউন অ্যান্ড অফ কোর্স সিটিতে তো রয়েছে, যে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করার জন্যে ব্রাউন রাইস বা আজকাল অনেক রকমের ডায়াবেটিক বিস্কিটস, ওটস বিস্কিটস বা অন্যান্য সব বেরিয়েছে। এটা কি আদৌ কাজ করে আমাদের ডায়াবেটিস কন্ট্রোলে? এগুলো দেখুন, এগুলো পুরোটাই মেক্সিমাম যেটা হচ্ছে একটা মার্কেটিং গিমিক যেটা আমরা বাংলা ভাষায় কি বলবো? মানে যাতে আপনি অ্যাট্রাক্ট হন এই কথাগুলো দিয়ে। তাকে তো একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসছে, কাস্টমার রাইট, পেতে হবে। তো কাস্টমার হ্যাঁ, পাওয়ার জন্য এই ধরনের কথাগুলো একটু বেশি বলে। নরমাল আচ্ছা, ভাতের থেকে ব্রাউন রাইসে হয়তো একটু ফাইবার বেশি থাকবে। কিন্তু আচ্ছা, বাকি আমি যদি কাউকে বলি যে ১ বাটি আ নরমাল চালের ভাত খেতে তাকে হয়তো ১ বাটির থেকে কয়েক গ্রাম বেশি খেতে বলব। তার বেশি কিন্তু খুব একটা বড় চেঞ্জ নিয়ে আসবে না। আর এটা কিন্তু আমাদের খরচেও একটা খুব বড় ইমপ্যাক্ট ফেলে। একটা ব্রাউন রাইসের দাম আর নরমাল রাইসের দামের থেকে ২ থেকে ৩ গুণ ওটা বেশি। যে পরিমাণে আমরা ওখানে খরচটা বেশি হয়, সেই পরিমাণ কিন্তু আমরা খুব বেশি লাভ
হই না। আমি পার্সোনালি গত এত বছরে কোনোদিন ব্রাউন রাইস খাইনি বা খাওয়ার আমার প্রয়োজনও মনে হয়নি। আর যেগুলো হুম, বিস্কুট যেগুলো পাওয়া যাচ্ছে, এগুলোর পিছন দিকে ওদের দেখবেন পুরো ভ্যালু দেওয়া থাকে। সেগুলোতেও হুম, কিন্তু ময়দা বা আটা মেশানো থাকে। প্রত্যেকটা হুম, আমাদের দর্শকদের আমি বলব তারা ওই পিছনের লেবেলটা যাতে একটু দেখে, ওখানে লেখা থাকবে কত পার্সেন্ট ময়দা, কত পার্সেন্ট আদা, কত পার্সেন্ট ফাইবার। দেখবেন আচ্ছা, 1 এর থেকে 1 এর থেকেও কম ভাগ ওখানে ওই আটা বা ময়দা, সরি, আটা বা ফাইবার এগুলো থাকবে। তো সেগুলোর দিকে বেশি না গিয়ে যেগুলো আমাদের ন্যাচারাল খাবার আছে বাড়িতে, এই ছোলা, চাল, আটা, গম এগুলোর দিকে একটু ফোকাসটা বেশি করা উচিত। ওকে। এবার আমরা চলে আসছি একটা খুবই পার্টিকুলার ইস্যু নিয়ে, যেটা আমরা NAFLD মানে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেটা আমরা দেখেছি যে আহ, কিছু কিছু ডায়াবেটিক পেশেন্টদের সেটা আমরা দেখেছি। তো এইটার ব্যাপারে ইফ ইউ ক্যান গিভ সাম ইনফরমেশন। হ্যাঁ, তো এক্ষেত্রে কি হয়, ডায়াবেটিস তো আমাদের একটা মেটাবলিক ডিসঅর্ডার, মানে গোটা বডির আমাদের পাচন প্রক্রিয়াটাকেই সে কিন্তু হুম, ড্যামেজ করে। এই ড্যামেজ হ্যাঁ, করার জন্য কি হয়, ফ্যাটে যে লিভারে আমাদের ফ্যাটটা পচে গিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়ে উঠছে না। ফ্যাট গুলো আমাদের লিভারে জমা হয়ে যাচ্ছে। যেটাকে আমরা ডাক্তারি ভাষায় NAFLD বলি। তো হুম, এটা কন্ট্রোল করার একমাত্র ২ টো উপায় কি, যে আমাদের ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে হবে। আর নাম্বার রাইট, ২ আমাদের খাবারে চর্বি জাতীয় খাবারগুলোকে একটু দূরে রাখতে হবে। চর্বি বা অতিরিক্ত মসলা জাতীয় খাবার। তাহলেই কিন্তু এর প্রভাবটাকে একটু কমানো যেতে পারে। আচ্ছা, এছাড়া কিছু ওষুধ আছে, বাট সেই ওষুধগুলো খেলে যে মানে সেগুলো আবার লং টার্ম লাইফ লং খেয়ে যেতে হবে। তো তার থেকে বেটার আগে আমরা ডায়াবেটিস কন্ট্রোল, যেটার জন্য আমাদের বেশি ভয়। আর ২য় হচ্ছে আমাদের ডায়েট কন্ট্রোল। এই দুটো কাজ আমাদের প্রাইমারিলি করতে হবে। তাহলে ওকে, অটোমেটিক্যালি বডির এই মেটাবলিজমটা পুনরুদ্ধার হয়ে যাবে। ওকে, ওকে। আমরা এটাও দেখেছি যে ধরুন আমরা মানে অনেকজনই মাটন খেতে খুবই পছন্দ করি, এবং প্রোটিনের মধ্যে যেটা দেখেছি যে প্রোটিনে তো অনেক রকমের হয়, সেটা শাকসবজি থেকেও আসতে পারে, সেটা মাছ, মাংস, ডিম, আর মাংসের মধ্যে চিকেন বা মাটন। তো মাটনটা কতটা খাওয়া উচিত বা সেটাকে মেজরলি অ্যাভয়েড করা উচিত, সেটা কি আমাদের শরীরের কতটা প্রভাব ফেলে আমাদের শরীরে? আ না, এভয়েড করা উচিত নয়। মানে ওটা একটা প্রোটিনের সোর্স। আমি হ্যাঁ, মাটনের চর্বি পার্টটাকে বাদ দিতে বলব, যেটা বেসিক্যালি আমাদের ক্ষতির কাজ করে। বাকি ওকে, যেগুলো মাসল ফাইবার বা প্রোটিনের পার্ট সেটা অবশ্যই খাওয়া উচিত। এই যে আমাদের ওকে, প্রত্যেক দিনের ডায়েটের 1/3 তো প্রোটিন আসতে হবে। রাইট, মানে সেটা মাটন থেকেও আসতে পারে, ডিম থেকেও আসতে পারে, ডাল, পনির এগুলো থেকেও আসতে পারে। তো সেটা ঐরকমভাবে একটু আ হিসেব করে, কি যে মানে কতটা মাটন আমার দরকার বা কতটা ডাল দরকার, ওই হিসেবে অ্যা অতিরিক্ত খাওয়া উচিত নয়। তবে যেটা আমাদের হিসেবের মধ্যে আছে সেই পরিমাণে আমরা অবশ্যই খাবো। ওকে, ওকে। আচ্ছা, আচ্ছা। আ আমাদের স্কিন তো আমাদের মানে বডির সবচেয়ে বড় অর্গান, এবং স্কিনের সাথে স্কিন এলিমেন্ট বা স্কিন ইস্যুস এর আর ডায়াবেটিস এর কি কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ডায়াবেটিসের সম্পর্ক আছে। যেগুলো ডায়াবেটিস ঠিকঠাক কন্ট্রোল করা হয় না। হুম, সেগুলো দীর্ঘদিন আনকন্ট্রোলড ডায়াবেটিস থাকতে গেলে আমাদের দেখবেন হুম, হাতে বা পায়ে চামড়ার উপর একটু বাদামি কালারের ছোট, ছোট ডট, ডট হতে থাকে এবং আস্তে, আস্তে আচ্ছা, সেগুলো একটু চুলকোতে শুরু করে। এটা হচ্ছে খুব কমন জিনিস। আমরা ডায়াবেটিক ডার্মোপ্যাথি বলি আমাদের ডাক্তারি ভাষায় এই জিনিসগুলোকে। এটা ওকে, হওয়ার মেইন কারণ হচ্ছে কি যে অ্যা ডায়াবেটিস হলে আমাদের ত্বকের তলায় যে রক্ত, ব্লাড ভেসেলস যেগুলো আছে যেখানে রক্ত প্রবাহ হয়, সেই হুম, জায়গাগুলোতে ঠিকঠাক আর রক্ত গিয়ে উঠতে পারে না। তার জন্যই এই বিভিন্ন জায়গায় রক্ত প্রবাহের অভাবে এরকম ছোট, ছোট পিগমেন্টেশন বা আমাদের ওই ব্রাউন মানে বাদামি কালারের ডট, ডট হয়ে যায়, জায়গাগুলো আস্তে, আস্তে চুলকাতে শুরু করে। আরেকটা যেটা ওকে, ২য় জিনিসটা হয়, মানে ধরুন আমার মানে একটা নরমাল লোকের শরীরে যদি একটু কেটে যায় তো বডি নিজেকেই সেই কেটে যাওয়া জায়গাটাকে অ্যা হিল করে নেবে। কিন্তু হুম, ডায়াবেটিসের ক্ষেত্রে আগেই বলেছিলাম রক্তে আমাদের চিনির পরিমাণ একটু বেশি থাকে। এবার হুম, চিনি হুম, বেশি থাকলে আমাদের বাতাসে যেগুলো ব্যাকটেরিয়া বা ভাইরাস ঘুরে বেড়াচ্ছে তারা একটু চিনি খেতে আসবে। চিনি হুম, খেতে হুম, আসতে গেলে ওই ছোট, ছোট ঘাগুলো কিন্তু আর শুকোতে চায় না। এটাই হচ্ছে ও, একটা মেইন কারণ, কি যে আমাদের ডায়াবেটিস রোগীদের কোথাও একটা ছোট ঘা হলে, একটা নরমাল লোকের যদি শুকোতে ৫ দিন সময় লাগে, ডায়াবেটিস হুম, রোগীদের কিন্তু ১০ থেকে ১৫ দিন লাগতে পারে। এটার মেইন আচ্ছা, কারণ হচ্ছে বাতাসে ঘুরে বেড়ানো ওই জীবাণুগুলো ওখানে ওই চিনির
খোঁজে ওখানে এসে বসে যায় তার জন্য। তো হুম, একটাই তার আমাদের মানে সাজেশন কি যে সুগারটাকে কন্ট্রোল রাখতে হবে যাতে বাতাসের জীবাণুগুলো ওই রক্তে চিনির সন্ধান না পেতে পারে। এটা এই দিকে আমাদের নজর রাখতে হবে। তাহলেই ওই ঘাগুলো শুকোতে আমাদের আ সুবিধা হবে। আচ্ছা। তো সেখান থেকে আমরা চলে যাই যে গ্যাংগ্রিনও একটা খুবই বড় আ মানে ইস্যু আ যেটা আমরা হয়তো ফিল করি। তো গ্যাংগ্রিন আ জিনিসটা কি এবং আ আ সেটা কি আমরা কিভাবে এভয়েড করতে পারি? হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি। এই যে আমরা বললাম কি যে ডায়াবেটিসে ঘা হতে গেলে শুকোতে সময় লাগে। আরেকটা হুম, জিনিস হুম, ডায়াবেটিসে হয় কি যে আমাদের নার্ভের সেন্স মানে ধরুন আমি পায়ে আজকে একটু আঙ্গুল দিলে বুঝতে পারছি। কিন্তু হুম, দীর্ঘদিন যদি ডায়াবেটিস কন্ট্রোল না থাকে তাহলে ওই পায়ের তলায় ওই সেন্সেশন টা চলে যায়। মানে ওখানে কেউ একটু চিমটি কাটলে বা একটু কিছুতে অল্প কেটে গেলে ওই পেশেন্ট কিন্তু আর বুঝতে পারে না। এটাকে আমাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে ডাক্তারি ভাষায়। এবার ধরুন আচ্ছা। এবার তার ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়ে গেছে। এই হুম, হুম, অবস্থায় তার একটা ওখানে ছোট কেটে গেল। সে বুঝতে পারল না কেটে গেল। বাহির হুম, থেকে জীবাণু ওখানে সংক্রামিত করলো। এবার ওই ঘাটা আর শুকোচ্ছে না। এখন এই হুম, অবস্থায় যখন শুকোচ্ছে না, এইটাই দীর্ঘদিন ধরে ওটা একটু পুঁজতে শুরু করলো, পুঁজ হতে শুরু করলো। তারপরেই সেটা গ্যাংগ্রিনের মতো একটা আকার নিয়ে নিল। এটা কিন্তু খুব হুম, ক্ষতিকর। অনেক সময় গ্যাংগ্রিন কিন্তু এতটা ভয়ংকর হয়ে যেতে পারে যে পুরো পা হুম, কেটে ফেলার মতো সিচুয়েশন চলে আসে। তো এইটা আটকানোর জন্য আমাদের একটি উপায় সুগার কন্ট্রোলে রাখা আর পাকে হুম, রেগুলারলি চেক করা কি যে আমি পায়ে সব সেন্স পাচ্ছি কিনা, পায়ে কিছু আচ্ছা, ক্ষত-বিক্ষত হয়ে আছে কিনা। আর চেষ্টা করা জুতো পরে একটু হাঁটাচলা করা। হাওয়াই চপ্পল বা এগুলো যাতে না পরে ডায়াবেটিস পেশেন্টরা হাঁটে সেদিকে একটু নজর রাখা। ওকে, ওকে। তো আমাদের আ আমরা আজকের সেশনে অনেক কিছুই জানলাম বিশেষ করে। তো শেষ করার আগে আ ডক্টর তাহির if you can share যে as a person আ তার কি ধরনের জিনিসগুলো মাথায় রাখা উচিত এবং আমরা জানি যে আজকালকার লাইফস্টাইলে ডায়াবেটিস এমন একটা জিনিস যে ওটা আমাদের কাছেই ঘোরাফেরা করছে। আমরা ভাবে কোন জিনিসগুলো as a summary if you can tell যেগুলো আমাদের মাথায় রাখা উচিত both যাদের ডায়াবেটিস হয়নি আর যাদের ডায়াবেটিস হয়েছে বা তারা কিভাবে নিজেদেরকে কন্ট্রোলে রাখবে আ আ in some important tips যদি আপনি শেয়ার করেন। হ্যাঁ, তো যেটা আমি বলব মানে আমাদের প্রেসক্রিপশন এর ১ম দুটো জিনিস কি যে আ ডায়েট কনশাস থাকা। একটা নরমাল লোকের পক্ষেও আর ডায়াবেটিক লোক বোথ দুজনের পক্ষেই ডায়েট একটা কন্ট্রোলড ব্যালেন্স ডায়েট করা উচিত। হুম, হুম, ফাইবার মানে খাবারের সবজি বা স্যালাড এগুলোর পরিমাণকে বাড়ানো উচিত। সোজা হুম, কথায় 1/3 রুল কি যে ৩ ভাগের ১ ভাগ শর্করা, ১ ভাগ প্রোটিন আর ১ ভাগ আমি সবজি খাবো। এইটা। হুম, দ্বিতীয় হচ্ছে ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিট দিনে যাতে আমার কায়িক পরিশ্রম হয়। সেটা হাঁটা, চলা, দৌড়ানো, জিমে যাওয়া কিছু একটা যাতে হতে পারে। আর সুস্থ যারা যাদের এখনো ডায়াবেটিস ডায়াগনোজ হয়নি, যাদের বয়স ৩০ বছর হয়ে গেছে, তারা যাতে হুম, প্রত্যেক বছরে একবার অন্তত সুগারটাকে চেক করে। এখন আমাদের হুম, নতুন ডেটা এসছে প্রত্যেক ৫ জনে নাকি একজন ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিস এর শিকার। তো এটা আর হুম, ডায়াবেটিস একটা সাইলেন্ট কিলার মানে দীর্ঘদিন বোঝা যাবে না এই অসুখ। তো না, সেক্ষেত্রে হুম, প্রত্যেক বছর জাস্ট একটা ৳৬০-৮০ বড়জোর খরচ হয় একটা ফাস্টিং সুগার করতে। তো হুম, সেক্ষেত্রে বছরে একবার যাতে সকালে খালি পেটে সুগারটা একবার মেপে নেয় কোনো এক সময়। আচ্ছা, এই ওকে, ৩ ওকে। টেই আমার সাজেশন থাকবে পুরো দর্শকবৃন্দদের জন্য। এবং কোন ইউনিট গুলো আমরা এটাও দেখেছি যে মাঝে সেই ডিসকাশনটা থাকে যে আমরা নরমাল কাকে বলবো? ১২০ র নিচে কি নরমাল বলবো? না ইভেন ১৪০ এর নিচেও নরমাল বলবো? মানে এইটা নিয়েও একটু লোকেদের মনে সংশয় থাকে। তো ওই মাপদণ্ডটা আমরা কিভাবে নেব? হ্যাঁ, সেই ম্যাজিক নাম্বারটা আমরা মনে রাখবো ১২৬। খালি হুম, পেটে ব্লাড সুগার ১২৬ হলেই তার কিন্তু এবার আ ঘন্টা বেজে গেছে। এবার তাকে ডাক্তারের কাছে পরামর্শ নিতেই হবে। খালি পেটে আচ্ছা, ১২৬ আর খাওয়ার ২ ঘন্টা পর ১৪০ আ এরকম একখানা টেন্টেটিভলি। আচ্ছা, বাট ওকে, ল্যান্ডমার্ক হচ্ছে খালি পেটে ১২৬ আমাদের মনে রাখার এটাই সবথেকে বড় সুবিধা। একটা জিনিস বাহ! মনে রাখি তারপরে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? গুড। আ আমরা এটাও দেখেছি যে অনেক সময় অনেক ক্ষেত্রেতেও যেটা আমরা সুগার স্পাইক মনে করি, যেটা আজকাল আ স্পেশালি ধরুন ঘুমের সময়ও তো দেখেছি যে তারা কিছু না খেলেও তাদের হয়তো সুগার বেড়ে যাচ্ছে।
সেটাও তাহলে কি মানে কোনো একটা পার্টিকুলার শরীরের লক্ষণ যে হ্যাঁ আমি যখন ঘুমোচ্ছি তখন আমার সুগারটা আপ ডাউন করছে, বা সেটাও তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে? ওটা বডির না আরেকটা হরমোন, মানে আমরা যখন ঘুমাই, তো হ্যাঁ, ওই হ্যাঁ। আর্লি মর্নিং এর দিকে একটা স্টেরয়েড হরমোন যেটা আছে সেটা একটু বাড়ে। আচ্ছা, স্টেরয়েড আচ্ছা। হরমোন যখন বডিতে একটু বেশি সিক্রেট হবে, তার হুম, হুম। সাইড এফেক্ট হিসাবে সুগারটা কিন্তু কোনো ক্ষেত্রে একটু বেশি পাওয়া যায়। কেমন? আচ্ছা। তো ওটা হুম। ওটা মানে সবার ক্ষেত্রে যে হবে তা নয়। বাট এটা একটা বডির মেকানিজম। আ ওকে। ব সেগুলো সেগুলো আমাদের বডির ফিজিওলজি। ওরা অটোমেটিক্যালি কিন্তু স্ট্রেস বা আর কিছু হলেই এই স্টেরয়েড এর সিক্রেশন টা বাড়ে। সেক্ষেত্রে হয়তো একটা ইনসিডেন্ট এ বাড়তে পারে। বাট এটা রিপিটেডলি হবে না। যেটা আমার বলার। আচ্ছা। ঠিক আছে। আজকে আমাদের সেশনে অনেক কিছুই আমরা জানতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ ডক্টর তাহির। এবং আপনাকে পাওয়ার জন্য আপনার বহুমূল্য সময় আপনি দিলেন। এবং আশা করছি এই আপনার এত কিছু ওয়াইড ভাস্ট নলেজ আমাদের অনেক প্রত্যন্ত গ্রামে পেশেন্টদের এবং ছোট শহরে যারা রয়েছেন, তারা আপনাদের এর থেকে উপকৃত হবেন, এবং আমরা আমাদের বিভিন্ন উপায়ে আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টেলি কনসালটেশন, যেটা আমরা আগামী দিকে প্ল্যান করব, এবং আমাদের ইচ্ছা দিদি বা কমিউনিটি হেলথ ওয়ার্কার থ্রু দিয়ে তাদেরকে ট্রেনিং করিয়ে সেগুলো করব। তো সেগুলো আমরা আগামী দিনে ডিসকাশন করব। থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ, ডক্টর। ধন্যবাদ। নমস্কার। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু শিখেছেন। আমাদের লক্ষ্য হলো স্পেশালিস্ট ডক্টরদের বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে রোগীদের কাছে নিয়ে আসা। এছাড়াও আমাদের টেলিমেডিসিনের ব্যবস্থাও রয়েছে। বিশদ জানতে আপনারা ডেসক্রিপশন দেখুন। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।